চাল আমদানির কোনো প্রভাব নেই। রাজধানীর বাজারে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকার মতো। হিলি বন্দরও তেমন বাড়েনি পাইকারদের আনাগোনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে ছুটির দিনে জমজমাট বেচাকেনা। পছন্দের পণ্যটি সংগ্রহ করছেন অনেকেই। শেষ সপ্তাহে ভালো ব্যবসার প্রত্যাশা। ইরানের সঙ্গে জড়িত আরও 9টি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা। অবৈধভাবে তেল রফতানিতে ব্যবহারের অভিযোগ। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। চালের বাজারে কোনো কিছুতেই স্বস্তি ফিরছে না। আমদানি শুল্ক হ্রাস কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 4 টাকার মতো বেড়েছে সব ধরনের চালের দাম। বাড়তি দামে চাল কিনতে এখন রীতিমতো নাজেহাল সীমিত আয়ের সাধারণ ক্রেতাদের। খুচরা, পাইকারি এবং মিল গেট পর্যায়ে নজরদারির দুর্বলতাকেই দায়ী করছেন তারা। অস্থিরতা বাড়ছে চালের বাজারে। উৎপাদন বৃদ্ধি কিংবা আমদানি কোনো উদ্যোগেই চালের দর বৃদ্ধির হ্রাস টেনে ধরা যাচ্ছে না। নিম্ন আয়ে মানুষের চাল বলে পরিচিত মোটা চালের কেজিও এখন 55 টাকা। নাজিরশাইল কিংবা মিনিকেট বিক্রি হচ্ছে মান বেঁধে 80 থেকে 90 টাকায়। খাদ্য তালিকায় প্রধান এই পণ্যটি কিনতেই বেসামাল সীমিত আয় ক্রেতারা। দাম যে অবস্থা বোঝা যায়, মনে হয় যেন আস্তে আস্তে তো বাড়তির দিকেই যাচ্ছে। চালের দাম তো বাড়তি এরকমই থাকে, প্রায় বছর খানিক ধরে একই দাম। একটু কমলে আমাদের জন্য ভালো হতো। দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দুষছেন মিলারদের। তাদের অভিযোগ, মিল পর্যায়ে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমদানি আসলে চালের দাম হয়তো কমতে পারে বা স্থিতিশীল থাকতে পারে। যদি সিন্ডিকেট চলে তাহলে আমদানিতেও কাজ হবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন কিন্তু একটা বড় মৌসুমের সময় আমরা জানি যে সবসময় চালের দাম কমে এবং কমই আসতেছে, কিন্তু এই গত 2 বছর যাবত এরকম কিছু আমরা দেখতেছি না। তবে মিলারদের দাবি, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে চালের উৎপাদন ও বাজারজাতে। পাশাপাশি ধানের দাম বৃদ্ধির অজুহাত দেখাচ্ছেন তারা। চাউলের দাম খাজানা করে বাড়ছে, প্রধান কারণ হলো ধানের দাম বাড়ছে। আমাদের হাস্কিং যে মিলগুলি আছে এগুলি এখন একটা চাতাল উঠতে 8 দিন, 7 দিন, 9 দিন সময় লাগছে। মার্কেটে তিন কিনি বেশি চলে আসছে, বেপসিক স্টক করেছে এখন তিলে ছাড়ছে। এদিকে চালের আমদানি হলেও এর প্রভাব নেই বাজারে। বিক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি, কিন্তু অন্যদিকে আমদানির আশঙ্কায় ভুগছে কৃষকরা। চাল আমদানির অনুমতি দেওয়াতে কৃষকদের অনেক ক্ষতির মুখে পড়বে, কারণ কৃষকরা ধীরে ধীরে কৃষিকাজ বন্ধ করে দিচ্ছে। এত টাকা পয়সা খরচ করে পুরা টাকা যদি না পাওয়া যায় অনেক সমস্যা না। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চালের দাম গত কয়েক বছরের তুলনায় বেশ চড়া। বিশেষ করে ভারত রপ্তানি সীমিত করার পর থেকে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম বেড়েছে। গত 2024-25 অর্থ বছরে যেখানে প্রতি টন আমদানি করা চালের দাম ছিল সর্বোচ্চ 78,000 টাকা, সেখানে চলতি বছরে এর দাম বেড়ে দাঁড়িয়েছে 86,400 টাকায়। শারদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে চালের দাম বাড়লেও আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে চালের দাম। প্রতি কেজির দাম কমেছে 4 থেকে 5 টাকার মতো। 2 দিন আগেও পাইকারি বাজারে প্রতি কেজি সরু জাতের সম্পা চাল যেখানে 70 থেকে 71 টাকা দরে বিক্রি হয়েছে, এখন সেটা বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা দরে। পাইকাররা বলছেন যে আমদানি শুরু হলেও তৃণমূলের ব্যবসায়ীদের তেমন কোনো আনাগোনা শুরু হয়নি এখনো পর্যন্ত। ফলে বন্দরের চালের বাজার এখনো জমে ওঠেনি। আগামী সপ্তাহের মধ্যেই পাইকারি ক্রেতারা চলে আসবে। হিলি কাস্টমস বিভাগ বলছে যে গেল 2 দিনে হিলি বন্দর দিয়ে প্রায় 20 ট্রাকে 616 টন চাল আমদানি করা হয়েছে। আমদানিকৃত এসব চাল ঢাকা, সিলেট, রংপুর সহ বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে। চাল ঢুকছে তো বেচা কেনা ঠিক ওই রকমটা না, 65-66 টাকা এরকম দাম যেটা শুনতে পাচ্ছি আর কি বেচা কেনা। আগামী সপ্তাহে হয়তো ডিমান্ডটা বাড়তে পারে। 4 টাকা 5 টাকা করে কেজিতে কমে আসছে। এর আগে তো 70, 72, 71 মানে এরকম বেচা কেনা হয়েছে আর কি। এলসি হওয়াতে বাজারটা নিয়ন্ত্রণে আছে। নতুন চাল ঢুকাতে পুরাতন চালগুলো তাদের আছে, ওগুলা না শেষ করা পর্যন্ত নতুন ভাবে কিনবে না। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রসঙ্গ শেষের পথে থাকলে ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। প্রায় সব স্টলে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বেচাকেনাতে। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্টল মালিকরা। ছুটির দিন হওয়াতে পরিবার সহ অনেকেই মেলায় এসেছেন কেনাকাটা এবং ঘোরাঘুরির জন্য। কেউ পছন্দের পণ্য কিনছেন, কেউ আবার
বিভিন্ন স্টল ঘুরে দেখছেন নতুন পণ্য। বাড়তি ক্রেতা সমাগমে খুশি বিক্রেতারাও। তারা বলছেন যে এমন বেচাকেনা হলে লাভের আশা করাই যায়। স্টল মালিকদের মধ্যেও সন্তুষ্টির ছাপ পড়েছে। মেলার শুরু থেকেই ছুটির দিনগুলোতে বেচাকেনা ভালো হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে যে ছুটির দিনে মেলায় প্রচুর ক্রেতা দর্শনার্থীদের সমাগম হচ্ছে। ব্যবসায়ী এবং দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক সুবিধা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, কালকে অফ ডে হিসেবে অনেক ভালো ছিল। আজকে আশা করি আরো ভালো হবে, এবং কালকে বিক্রেতাও ছিল, ক্রেতাও ছিল, তো আলহামদুলিল্লাহ জনসমাগমও ছিল। আজকে সেম আশা করি আমরা। গতকালকের থেকে আজকে বেশি প্রত্যাশা করতেছি, যেহেতু আজকে বন্ধের দিন। গতকালকে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, ক্রাউড ছিল, খুব সেল হয়েছে, খুব আশা করে দিন দিন বাড়তেছে, আশা করি আজকেও ভালো হবে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা পূর্বাচল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়নাল আবেদিন। জয়, সকালের দিকেই তো আপনি বলছেন যে বিকেলের দিকে আসলে মেলা প্রাঙ্গণ কিছুটা হলেও জমে উঠবে, সেই ক্ষেত্রে তেমন কোনো আভাস পাচ্ছেন কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? স্মৃতি, আপনি জানেন পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আয়োজন চলছে। আজ ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন। গতকাল যে পরিমাণ প্রত্যাশা ব্যবসায়ীরা করেছিলেন আজ ক্রেতা দর্শনার্থী আসবেন বলে, সে পরিমাণ ক্রেতা দর্শনার্থীরা কিন্তু মেলায় আসতেন না। আপনাকে নিশ্চয়ই আপনি অবগত যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার প্রভাব আসলে কিছুটা হলেও পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন মেলার সামনে প্রতিটি স্টল প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীর সমাগম রয়েছে। তবে গতকাল থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, তার কিছুটা প্রভাব কিন্তু এই বাণিজ্য মেলার মাঠেও পড়েছে। কারণ যেখানে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এই অঞ্চলও নির্বাচন হচ্ছে, যে কারণে প্রার্থীরা, তাদের কর্মী সমর্থকেরা কিন্তু আসলে প্রচারণায় ব্যস্ত। আপনি জানেন যে এই বাণিজ্য মেলার মূল ক্রেতা দর্শনার্থীরা কিন্তু দুই শ্রেণীর মানুষ, এক রাজধানী থেকে আসা মানুষজন এবং স্থানীয় যারা ক্রেতা দর্শনার্থী রয়েছে। স্থানীয় ক্রেতা দর্শনার্থীর দেখা কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছে না। ছুটির দিন হিসাবে আজকে যে পরিমাণ ক্রেতা দর্শনার্থী আসলে মেলায় থাকার কথা, সেই পরিমাণ ক্রেতা দর্শনার্থী কিন্তু আমরা পাইনি। গতকাল আমরা ঠিক এই সময়টিতে দেখেছিলাম মেলায় তিল দাঁড়ানোর ঠাঁই ছিল না, সেই তুলনায় আজকে অনেকটাই কম। তবে আজকের দিন নিয়ে তারা, এই বিক্রেতারা হতাশ নয়। তবে আগামী যে সাপ্তাহিক কর্মদিবসগুলো রয়েছে, সেই দিনগুলোতেও কিন্তু প্রার্থীদের প্রচারণা রয়েছে। সেই হিসাবে দেখার বিষয় আসলে কর্মদিবসে কি পরিমাণ ক্রেতা দর্শনার্থীরা মেলা আসেন এবং মেলায় নির্বাচনের কোনো প্রভাব পড়ে কিনা। স্মৃতি, জয়, অনেক ধন্যবাদ আপনাকে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার প্রভাব পড়েছে উত্তরের কৃষিতে। বিপাকে পড়েছেন সেখানকার ক্ষেত মজুর এবং খেটে খাওয়া মানুষেরা। বৈরী আবহাওয়ায় হুমকির মুখে পড়েছে দিনাজপুরের প্রধান অর্থকরী ফসল বোরো ধানের বীজতলা। স্থানীয়দের সংখ্যা যে নতুন করে বীজতলা তৈরি করতে হতে পারে, এতে করে বাড়বে তাদের আবাদের খরচও। এমনকি লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও দেখা দিয়েছে সংশয়। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। সারা দেশের আবহাওয়ার উন্নতি হলেও ভিন্ন চিত্র উত্তরের জনপদ দিনাজপুরে। তাপমাত্রা কম থাকায় রাস্তাঘাটে চলাচল সীমিত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকে। তবে সেই ভাগ্য কি আর সবার আছে? একদিন কাজে না বেরোলেই যাদের চুলা জ্বলে না, এই শীতে কেমন আছেন তারা? আমরা তো চলবো পেটের দায়, আমরা গরিব মানুষ, কোনটা যাইতে পারছে না। আমার বাপ মা বয়স্ক লোক বাসায় পড়ে আছে, ঘর থেকে বাইরে হইতে পারছে না। আমরা খুব টেনশনে আছি, রাতের ঘুম হারাম আমাদের জন্য। আমরা কি করব, আমরা দিশাহারা হয়ে গেছি। সবচেয়ে বড় আঘাত এসেছে কৃষি খাতে। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে নষ্ট হচ্ছে আগাম জাতের বীজতলা। কৃষকদের দাবি, আবহাওয়া এমনই থাকলে আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে, এতে আবাদের খরচ বেড়ে যাবে বহুগুণ। টাকার অভাব, আমরা যে গরিব মানুষ, মানে কোনো রকম পাচ্ছি না। আর ফলন তো মনে করো, ফলন তো ওজার ছবে হয়ে যাচ্ছে। এখন যে কোনোখানে কিনে নিব, তাও তো কিনে নেওয়া যাচ্ছে না, মানে দাম প্রচুর। অতিরিক্ত কুয়াশার কারণে আমি বীজ তৈরি করতে পারতেছি না। পরপর আমি 3বার বীজ ফেলাইলাম, কিন্তু বীজ ফেলার পরও পলিথিন ঢাকা আবার ছাই দিলাম, কিন্তু তবুও হচ্ছে না। ধান গাড়ার সময় চলে আসতেছে, আমরা এখনো বিচন রোপণ করতে পারতেছি না। ধান গাড়বো কত দিনে, ধান হবে কত দিনে। উত্তরের হিমেল বায়ুপ্রবাহ দিনাজপুর শহরের আশপাশের অঞ্চলগুলোর উপর সক্রিয় থাকার কারণে গত 4 জানুয়ারি থেকে এই অঞ্চলের উপর দিয়ে চলমান শৈত্যপ্রবাহটি বর্তমানে অব্যাহত রয়েছে। জানুয়ারির অবশিষ্ট দিনগুলোতে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ এই অঞ্চল শহরের আশপাশের উপর দিয়ে বিরাজ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। এবার জেলায় 1,74,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কুয়াশা দীর্ঘায়িত হলে সেই লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবেই।
কাশফিয়া রুহি, যমুনা নিউজ। ভারতীয় কোস্টগার্ডের হাতে বাংলাদেশের জেলে আটক যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি 24 জেলা সহ এখন পর্যন্ত আটক হয়েছেন কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের 104 জন মাঝি মাল্লা। জেলেদের ফিরিয়ে আনতে সরকারের খুব দ্রুত পদক্ষেপ চেয়েছেন তাদের স্বজনরা। গত 16 ডিসেম্বর মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা শাকিল আহমদ। একইভাবে গেল রোববার আটক হন তার শ্বশুরও। দুজন উপার্জনক্ষম ব্যক্তির আটকের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা, থামছে না আহাজারি। এখন তো কষ্ট হবে আমাদের, কারণ আমার আব্বু যেন ভারতে কোস্টগার্ডের হাতে এখন তো কষ্ট হবে। কিভাবে চলবো আমরা? আমাদের তো চলার কোনো তৌফিক নেই। অনেকটা একই অবস্থা লিজা আক্তার, রেহানা বেগমেরও। উপার্জনক্ষম ব্যক্তি ভারতীয় কোস্টগার্ডের জিম্মায়, টানাপোড়ানের সংসারে এখন বেহাল দশা। আর জানা পারে না সরকার তুমি কি করে দিয়ে পারিব, হালাজ করে দিয়ে পারিব। আর সরকার তো নিয়ে চাই আর আশায় মানুষ হানা যেত না আর স্বামী হামাই আনে দে তখন হাইতে দি তাদেরকে জানাই দিয়ে আর নাতি হলো হারা হারা কসরাই দাও। আর সংশ্লিষ্টরা বলছেন ঘন কুয়াশা ও ইঞ্জিন বিকল হওয়ায় কোনো কোনো সময় বাংলাদেশের জলসীমা বোঝা কঠিন হয়ে পড়ে। তাই সামান্য ভুলেই ভারতীয় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন কেউ কেউ। এসব জেলেদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের। প্রতি জোয়া মানে নরে একটা দুটিয়া তিনটিয়া বোট এরকম করে কি নিয়ে আসে যেন দ্রুত এদেরকে ভারতীয় কারাগার থেকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরিবার ওরা ছাড়া চালাতে পারে না, ওরা পরিবারের আয়ের পতন অবলম্বন। রোববার 24 জেলেসহ সাম্প্রতিক সময়ে কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের 104 জন মাঝি মাল্লা আটক হয়েছেন। তাদের ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। ইতিমধ্যে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের কোস্টগার্ড কাজ করছে, নেভি কাজ করছে, বিশেষ করে তাদের এই যেখান থেকে আটক হয়েছে সেই স্থানগুলো পরিদর্শন করছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসন বারবার আমাদেরকে আশ্বস্ত করতেছে, তো সুতরাং ওই জেলেরা, বন্দি জেলেরা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। ভাত নাই, পানি নাই, ওনাদের স্বামী ওখানে ভারতে আটক। সরকারের কাছে জোরালো আবেদন করতেছি, তারা যেন কিছু ত্রাণ তাদের কাছে পৌঁছাতে পারে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এবার জানিয়ে দিব আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অন্য সূচকগুলো, সেই সাথে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সও কিন্তু আমরা একই চিত্র দেখতে পেয়েছি। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 140 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5099 পয়েন্টে। বেড়েছে ডিএসসিএস এবং ডিএসসি 30 সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ বেড়ে হাত বদল হয়েছে, সেখানে 2879 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 1900 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 309টি, কমেছে 41টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 38টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন। হাত বদল করেছে এই কোম্পানিটি 22 কোটি 62 লাখ টাকার শেয়ার। প্রায় 16 কোটি 87 লাখ টাকার কিছু বেশি লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মা এবং তৃতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক। প্রায় 62 বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল ফরেস্ট ফাইন্যান্স। এরপরে রয়েছে যথাক্রমে প্রিমিয়ার লিজিং অ্যান্ড তৃতীয় অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস। প্রায় 7 কমে দর পতনের তালিকায় ডিএসসিতে গত সপ্তাহে শীর্ষে ছিল রিজেন্ট টেক্সটাইল, দ্বিতীয় অবস্থানে ছিল এমবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় অবস্থানে ছিল বিডি ল্যাম্পস। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। সিএসসিতে 3টি সূচকে কিন্তু সামান্য বেড়েছে গত সপ্তাহে। সিএসপিআই যেটি সার্বিক সূচক, সেটি কিন্তু 2 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 14,260 পয়েন্টে। লেনদেন হওয়া 297টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 197টি, কমেছে 72টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 28টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন, মোট 20 কোটি 18 লাখ টাকার শেয়ার হাত বদল করে সিএসসিতে গত সপ্তাহে 8 কোটি 29 লাখ টাকা কিছু বেশি লেনদেনের পরের অবস্থানে ছিল ফাইন ফুডস এবং তৃতীয় অবস্থানে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স। দর বৃদ্ধি তালিকায় সিএসসিতে গত সপ্তাহে শীর্ষে ছিল ফার্স্ট ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় 91% মতো। এরপরে রয়েছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
ইরানের সঙ্গে জড়িত আরও 9টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। জাহাজগুলো শ্যাডো ফ্লিটের অংশ বলে দাবি করা হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ যে অবরোধের আওতাভুক্ত তেল পাচারে ব্যবহার করা হয়েছে এগুলো। জাহাজগুলোর মালিক বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উপরও আরোপিত হয়েছে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের দাবি নৌযানগুলো ব্যবহার করে বিদেশে লাখ লাখ ডলারের তেল রপ্তানি করেছে তেহরান। আয়ের অর্থ মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নিষেধাজ্ঞার কারণে ইরানে নাগরিকদের দমন পীড়ন এবং মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী কর্মকাণ্ডে তেহরানের অর্থ যোগানের ক্ষমতা সীমিত করবে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।